ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল সানজিদার। আজ ভার্সিটিতে ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল। সে ভেবেছিল আজ একটু আগে বের হয়ে মিথির থেকে একটা নোটস বুঝে নিবে। মনে হয় আজ আর সেটা হবে না। অলরেডি লেট হয়ে গেছে। এখন বের হলে ক্লাস করা যাবে শুধু। সানজিদা উপর থেকে প্রায় দৌড়ে নিচে নামছে। সানজিদার মা রেহেনা বেগম কাজ করছিলেন। মেয়ে নামতে দেখে তিনি এগিয়ে এসে বললেন, কোথাও বের হচ্ছিস এখন? ক্লাসে যাচ্ছি। আজকে ক্লাসে না গেলে হয় না? কেন? কোনো দরকার আছে কি? তাছাড়া আমার আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। মিস করলে পরে সমস্যায় পড়তে হবে। সানজিদা গিয়ে ডাইনিং টেবিলে বসে বলল, আম্মু, তাড়াতাড়ি খেতে দাও, লেট হয়ে গেছে। রেহেনা বেগম মেয়ের জন্য খাবার প্লেটে তুলতে তুলতে বললেন, তাহলে আজ একটু তাড়াতাড়ি বাসায় আসিস কেমন? কেন আম্মু, আজ কি কিছু আছে? রেহেনা বেগম খাবারের প্লেটটা সানজিদার সামনে দিতে দিতে বললেন, আজ বাসায় মেহমান আসবে। মানে তোকে দেখতে আসবে। সানজিদা এক লুকমা মুখে দিয়েছিল। মায়ের কথা শুনে তার হাত আটকে গেছে। এই একটা জিনিস যেটা সানজিদার খুবই অপছন্দ। সানজিদা ঢাকা ভার্সিটিতে অনার্স তৃতীয় বর্ষে পড়ে। অনার্সে উঠার পর থেকে যে তাকে কত ছেলে দেখতে আসলো তার কোনো ঠিক নেই। বড় অদ্ভুত সেই দৃশ্যগুলো। ছেলের মা, ভাইবোন নিয়ে আসবে। মেয়ে সামনে গেলে শুরু করবে তারা প্রশ্নের পর্ব। একটার পর একটা। একজনের পর আরেকজন প্রশ্ন করেই যাবে। কেউ কেউ বলবে, একটু হাঁটো তো দেখি, চুলগুলো দেখাও, কত লম্বা দেখি। তখন কেমন লাগে বিষয়টা? সানজিদার খুবই খারাপ লাগে। আবার সব শেষে হাতে টাকা গুজে দিয়ে বলবে, তুমি কিছু খেও। তখন সানজিদার খুবই ইচ্ছে করে বলতে, আমি কি আপনার কাছে টাকা চেয়েছি? কিন্তু এটা বললে অন্যরা নির্ঘাত তাকে বেয়াদব মনে করবে। তাই চাওয়ার সত্ত্বেও সানজিদা কিছু বলতে পারে না। সানজিদা ভালো করে খাবারটা খেল না। এখন ইচ্ছে করছে না খেতে। সানজিদা হাতটা ধুয়ে আবার নিজের রুমের দিকে পা বাড়াল। সেটা দেখে রেহেনা বেগম বললেন, কিরে আবার উপরে যাচ্ছিস যে, ক্যাম্পাসে যাবি না? মায়ের কথা শুনে সানজিদা দাঁড়িয়ে যায়। নিচের দিকে তাকিয়ে বলল, না যাব না। তুই তো মাত্র বললি তোর ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। তাহলে? সানজিদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তার থেকেও আজ বাসায় থাকা বেশি ইম্পর্ট্যান্ট মনে হল। ক্যাম্পাসে গেলেও আমি মন দিয়ে ক্লাস করতে পারবো না। তুমি একবার আব্বু কলের পর কল করেই যাবে। সানজিদা 1 মিনিটও অপেক্ষা না করে নিজের রুমে চলে গেল। রেহেনা বেগম কিছু বললেন না। তিনি বুঝতে পেরেছেন মেয়েটা অভিমান করেছে। মেয়েটা বড্ড অভিমানিনী। কিন্তু মেয়ে হয়ে জন্ম নিয়েছে। একদিন তো বিয়ে দিতেই হবে। আর ভালো ছেলে পেলে তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। মেয়েটাকে এটা কিছুতেই বুঝাতে পারলেন না রেহেনা বেগম। রেহেনা বেগমও জোরে নিঃশ্বাস নিলেন। তারপর আবার কাজে লেগে গেলেন। 1টার দিকে মেহমান চলে আসার কথা। তার আগেই সব রান্নাবাড়া শেষ করা উচিত। সানজিদার বাবা আব্দুল সাত্তার সাহেব গেছেন বাজারে। মিষ্টি, দই আনতে হবে। বাড়িতে মেহমান আসবে আর খাবার শেষে একটু মিষ্টি, দই হবে না। বিষয়টা নেহাত ছোটলোকের পরিচয় হবে। মেয়ের বিয়ের ব্যাপারে কোনোরকম কমতি চান না আব্দুল সাত্তার সাহেব। প্রয়োজনে সবকিছু ডাবল, ত্রিফল হবে। তাও কম হবে না। আব্দুল সাত্তার সাহেব বাজার থেকে মিষ্টি আর দই কিনে নিয়ে এসে দেখলেন স্ত্রী রেহেনা খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। আব্দুল সাত্তার সাহেব মিষ্টি আর দই ফ্রিজে রাখতে রাখতে বললেন, সানজিদাকে বলেছ আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে? সে তো আজ ভার্সিটিতে যায়নি। রেডি হয়ে নিচে নেমে এসেছিল। আজ তাড়াতাড়ি আসার কথা বলায় সে ভার্সিটি যায়নি। মনে হলো মেয়েটা অভিমান করেছে।
ওহহ। আব্দুল সাত্তার চুপ করে ড্রয়িং রুমে এসে বসলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এবার যদি ছেলে দেখে পছন্দ না হয় তাহলে মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আর বিয়ের কথা বলবেন না। আব্দুল সাত্তার চুপ করে বসে রইলেন। রেহেনা রান্নাবাড়া শেষ করতে প্রায় 12:55 বেজে যায়। রেহেনা রান্নাঘর থেকে বের হয়ে দেখলেন আব্দুল সাত্তার চোখ বন্ধ করে বসে আছেন। রেহেনা আঁচলে হাত মুছতে মুছতে বললেন, তুমি কি কিছু বিষয় নিয়ে চিন্তা করছো? রেহেনার কথা শুনে আব্দুল সাত্তার সাহেব চোখ মেলে তাকিয়ে বললেন, না তেমন কিছু না। তোমার রান্না কি শেষ? শেষ। তুমি এত কি চিন্তা করছো বলতো? ভাবছি এবার যদি মেয়েটার বিয়ে ঠিক না হয় তাহলে আর বিয়ে নিয়ে মাথা ঘামাবো না। পড়াশোনা শেষ করলে বিয়ের কথা বলবো। মেয়েটাও তো সব সময় টেনশন করে, মন খারাপ করে যখনই বিয়ে নিয়ে কথা বলি। আমিও এই কথাটা তোমাকে বলবো ভাবছিলাম। মেয়ে যেহেতু এখন চায় না, কি দরকার? এখন গিয়ে দেখো সানজিদা কি করছে। মেয়েটাকে বুঝিয়ে তৈরি করে দাও। ওরা প্রায় চলে এসেছে। ঠিক আছে। রেহেনা বেগম উপরের দিকে পা বাড়ালেন। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। রেহেনা বেগম দাঁড়িয়ে পেছনে ফিরতেই আব্দুল সাত্তার সাহেব বললেন, হয়তো ওরাই আসছে। আমি এই দিকটা দেখছি, তুমি সানজিদার কাছে যাও। রেহেনা বেগমও আর কিছু বললেন না। দ্রুত পায়ে সানজিদার রুমে চলে আসলেন। সানজিদা প্রায় তৈরি হয়ে গেছে। মিষ্টি কালার একটা শাড়ি পরেছে সানজিদা। চোখে গাঢ় করে কাজল দিয়েছে। ঠোঁটে হালকা মিষ্টি কালারের জেল লিপস্টিকল। গলায় ছোট একটা লকেট। কানে টপ টাইপের ফুল। চুলগুলো খোলা। মুখেও কোনো রকম মেকআপ নেই। তবুও সানজিদাকে যেন পুতুলের মতো লাগছে। রেহেনা বেগমের খুবই ভালো লাগছে মেয়েকে নরমাল থাকতে দেখে। রেহেনা বেগম সানজিদার কাছে গিয়ে বললেন, এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিস? দেখতো আমাকে কেমন লাগছে? শাড়িটা কি ঠিকঠাক পরা হয়েছে? রেহেনা বেগম সানজিদাকে কাছ থেকে ভালো করে দেখে বললেন, আমার মেয়েটাকে একদম পরীর মতো লাগছে। রেহেনা বেগম সানজিদার আঙ্গুলে দাঁত দিয়ে আস্তে করে কামড় দিয়ে বললেন, আমার মেয়ের উপর কারো কুনজর যেন না পড়ে। মায়ের কথা শোষণে সানজিদা একটা মুছকি হাসি দিল। রেহেনা বেগম বললেন, ছেলের বাড়ির লোকজন চলে এসেছে। তুই বসো, আমি গিয়ে তাদের শরবত দিয়ে আসি। সময় হলে তোকে ডেকে নিব। ঠিক আছে। রেহেনা বেগম নিচে নেমে গেলেন। সানজিদা রুমেই বসে আছে। হঠাৎ তার ফোনের রিংটোনটা বেজে উঠলে সানজিদা ফোনটা হাতে নিয়ে দেখে মিথি কল করছে। সানজিদা ফোনটা রিসিভ করতেই মিথি বলে, তুই কোথায় এখন? বাসায়। কেন? তুই না বলেছিলি আজ একটা নোটস বুঝে নিবি আমার থেকে। তাহলে কি হলো? আসিসনি কেন? সানজিদা কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যিটাও সে বলতে পারছে না। বারবার ছেলে পক্ষ দেখতে আসবে বললে নিজের কাছেও কেমন লাগে। তার এখন ছেলে পক্ষের সামনে গিয়ে বসার কোনো ইচ্ছে ছিল না সানজিদার। কিন্তু তার বাবা খুবই রাগী। তিনি একটা কথা বললে যদি ছেলে মেয়ে সেই কথাটা না শোনে তাহলে তিনি ভয়ানক রেগে যায়। এই মুহূর্তে সানজিদা কোনোরকম অশান্তি চায় না। তাই বাবার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ছেলের বাড়ির লোকজনের সামনে যেতে রাজি হল। সানজিদা বলল, আসলে আজ হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছি, তাই আসতে পারিনি। অন্য একদিন বুঝে নিব। কি হয়েছে তোর? ডাক্তার দেখিয়েছিস? তেমন কিছু না, হালকা পেইন। নাও আই এম ফাইন। তুই চিন্তা করিস না। আচ্ছা তাহলে রেস্ট কর। আচ্ছা বাই। বাই। সানজিদার কলটা কাটার পরেই মনটা খারাপ হয়ে যায়। প্রিয় বান্ধবীর কাছেও সত্যিটা বলতে তার খারাপ লাগছে। এক কথা কতবার বলা যায়।
সানজিদা মোবাইলটা বিছানার উপর রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের জন্যই নিজে জেলাস ফিল করে। তাকে দেখতে এত সুন্দর লাগে কেন? অল্প সাজলেই পরি পরি মনে হয়। এর আগে যতগুলো বিয়ের প্রস্তাব এসেছে সবগুলোতে সে সুন্দর করে সেজেছিল। ছেলে পক্ষের লোকজন হাঁ করে সানজিদাকে দেখত, কিন্তু প্রত্যেকবার সানজিদার বাবার জন্যই বিয়ে ক্যান্সেল হতো। তিনি কোনো না কোনো কারণের জন্যই ছেলেকে অপছন্দ করবেন। রেহেনা বেগম নিচে এসে দেখেন ছেলের বাড়ি থেকে অনেকেই এসেছেন। ছেলের মা, বোন, ভাই, চাচি, মামি, ভাবি। তবে রেহেনা বেগমের কাছে যেটা অনেক অনেক ভালো লেগেছে সেটা হলো ছেলে। ছেলে দেখতে লম্বা, চওড়া, ফিট ফিগার, মার্শাল বডি ফিটনেস, সাদা ফর্সা চেহারা, গালে খোঁচা খোঁচা চাপ দাড়ি, বেশ স্মার্ট আর হ্যান্ডসাম। ছেলে ১০০-র মাঝে একজন। প্রথম দেখাতেই রেহেনা বেগমের ছেলে পছন্দ হয়েছে। নিজের মেয়ের জন্য এতদিন এমন একটা ছেলেই খুঁজেছেন তারা। রেহেনা বেগম মনে মনে শুকরিয়া আদায় করলেন। রেহেনা বেগম এবং আব্দুল সাত্তার সাহেব ছেলে পক্ষের সাথে বেশ সুন্দর করে কথা বলছিলেন। ছেলের মা মরিয়ম বেগম বললেন, আপনারা মেয়েকে ডাকুন, আমরা কিছুক্ষণ মেয়ের সাথে কথা বলি। রেহেনা বেগম নিজের ছেলের দিকে তাকিয়ে বললেন, সাজিদ, যাও সানজিদাকে নিয়ে এসো। মায়ের কথা শুনে সাজিদ এক দৌড়ে উপরে সানজিদার রুমে চলে আসে। এসে দেখে সানজিদা নিজেকে আয়নায় দেখছে। সাজিদ রুমে ঢুকে বলে, আপু চল, তোকে যেতে বলেছে। সাজিদের হঠাৎ বলা কথায় সানজিদা চমকে উঠে। সানজিদা পেছনে ফিরে সাজিদের দিকে তাকিয়ে বলে, কে যেতে বলছে? আম্মু বলেছে। দুলাভাই আর তাদের বাড়ির লোকজন তোর জন্য অপেক্ষা করছে। সাজিদের কথা শুনে সানজিদা থ হয়ে যায়। সানজিদা ধীর কণ্ঠে বলে, দুলাভাই কে? তোর সাথে যার বিয়ে হবে সে তো আমার দুলাভাইয়েই হবে নাকি? সাজিদের কথা শুনে সানজিদার বুকের ভেতরে কেন জানি অস্থিরতা শুরু হয়ে গেছে। হার্টবিটটা যেন হাওয়ার সাথে চলছে। কেন এমন লাগছে তার জানা নাই। সানজিদা অন্য পাশে ফিরে বলে, বিয়ে কি ঠিক হয়ে গেছে? না। তাহলে তুই আগে থেকেই দুলাভাই ডাকছিস কেন? এর আগেও তো কতগুলো ছেলে দেখতে এসেছে। তাই বলে কি বিয়ে হয়ে গেছে? আপু ছেলেকে আমার খুবই পছন্দ হয়েছে, তাই দুলাভাই ডাকছি। সানজিদা সাজিদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, তোর পছন্দ হয়ে বলেই দুলাভাই ডাকছিস? দুলাভাই ডাকতে হলে বিয়ে হতে হবে। আমি জানি এই বিয়েটা হবেই। দুলাভাই দেখতে যা হ্যান্ডসাম, স্মার্ট, এবার আব্বু পছন্দ না করে পারবে না। আপু তোরও পছন্দ হবে। একবার দেখলে তোর চোখ সরাতে পারবি না। এমন স্মার্ট ছেলে আমি এখনো দেখিনি। সাজিদের কথায় সানজিদা কিছু বলল না। আবার নিজেকে একবার আয়নায় দেখে নিল। আজ তার মনটা জানি কেমন কেমন করতেছে। তার ভালো লাগছে নাকি খারাপ লাগছে এই বিষয়টা সানজিদা বুঝতে পারছে না। তবে কেন জানি আজ তার অনেকটা লজ্জা কাজ করছে। ছেলে পক্ষের সামনে যেতে আনিজি ফিল করছে। সানজিদা রুম থেকে বাইরে বের হওয়ার জন্য পা বাড়াল। সাজিদ বলল, আপু, আজ তোকেও অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। তোকেও ওরা পছন্দ করবে। সানজিদা কিছু বলল না। ছোট ভাইটা সবসময় তার পেছনে লেগে থাকে। অনেক ভালোবাসে সানজিদা সাজিদকে। সাজিদও সানজিদাকে ভালোবাসে। এর আগে সানজিদার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছিল। ছেলে বিডিপিতে জব করে। দেখতে রোগা পাতলা। সাজিদের একদম পছন্দ হয়নি ছেলেকে। সাজিদ সেদিন শরবতে ইচ্ছেমতো লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিল যাতে বিয়েটা না হয়। আর যখন সাজিদ সানজিদাকে সবটা বিষয় খুলে বলেছিল সানজিদা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেয়েছিল। সানজিদা চায়ের ট্রে হাতে নিয়ে ছেলের বাড়ির লোকজনের সামনে উপস্থিত হয়েছে।
সানজিদা সবাইকে সালাম দিয়ে সবার হাতে চায়ের কাপ তুলে দেয়, কিন্তু চোখ তুলে একবারও কারো দিকে তাকায়নি সে। ছেলে বাড়ি লোকজন সানজিদাকে জাস্ট কয়েকটা প্রশ্ন করে, এর বেশি কিছুই না। এই বিষয়টা সানজিদার বেশ ভালো লেগেছে। এর আগে ছেলের বাড়ির লোকজন বলেছিল, একটু হাঁটো তো দেখি, চুলগুলো দেখি, সবকিছু কেমন কুটিয়ে কুটিয়ে দেখছিল, যা সানজিদার কাছে অসহ্যকর ছিল। ছেলের মা সানজিদার বাবা মাকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের মেয়ে মাশাআল্লাহ লক্ষ্মী প্রতিমা। মেয়ে আমাদের সবারই পছন্দ হয়েছে। আপনাদের কি মতামত? আমাদেরও ছেলে পছন্দ হয়েছে। এখন ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করলে আলহামদুলিল্লাহ। আব্দুল সাত্তার সাহেবের কথা শুনে ছেলে মা বললেন, আমার মতে ছেলে মেয়েকে আলাদা একটু সময় দেওয়া উচিত। একজন আর একজনকে জানতে বুঝতে এইটুকু সময় তো দেয়াই যায়। আব্দুল সাত্তার সাহেব সানজিদাকে বললেন, যা মা, ওকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয়, আমরা একটু কথা বলি। সানজিদা কোনো কথা না বলে উঠে হাঁটতে লাগে। পেছনে পেছনে ছেলেও যেতে লাগে। সানজিদা বাসার ছাদে গিয়ে এক কোণায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। ছেলে সানজিদার কাছে গিয়ে একটু গলা ঝাঁকিয়ে বলে, আপনাদের বাড়ির ছাদ থেকে বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। ছেলের কথায় সানজিদা কোনো কথা বলেনি, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ছেলে সানজিদার পাশে বাহিরের দিকে মুখ করে দাঁড়িয়ে বলে, আপনি আমার সম্পর্কে হয়তো বেশি কিছু জানেন না। আগে নিজের পরিচয়টা দেই, তারপর কয়েকটা কথা বলবো। আমার নাম মাহিম, অফিসার জেনারেল অফ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে জব করি। আমার 2 বোন। এক বোনের বিয়ে হয়ে গেছে, আরেক বোন ছোট। এখন পরিবার বলতে মা বাবা আর ছোট বোন। 4 বছর আগে আমার একটা রিলেশন ছিল, সেটা 4 বছর আগেই শেষ হয়ে গেছে। তারপর আর নতুন রিলেশনে যাইনি। সানজিদা হাঁ করে মাহিমের কথাগুলো শুনছিল। কি রকম সরল মনে সব বলে যাচ্ছে। সানজিদা মাহিমের কথা শুনে চোখ তুলে মাহিমের দিকে তাকিয়ে এক অন্য জগতে হারিয়ে যায়। সাজিদ সত্যি বলেছে, ছেলেটা অসম্ভব হ্যান্ডাসাম, ফর্সা চেহারা, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটি মায়াবী, চেহারাতেই ভদ্রতার চাপ স্পষ্ট। প্রত্যেকটা মেয়েই জীবনে এমন একটা জীবন সঙ্গী খোঁজে। মাহিম সানজিদার দিকে তাকিয়ে দেখে সানজিদা তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মাহিম সানজিদার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিতেই লজ্জায় সানজিদা অন্যদিকে ফিরে দাঁড়ায়। মাহিম বলে, আপনার কিছু বলার নেই? মাহিমের কথা শুনে সানজিদা আবার মাহিমের দিকে তাকায়। মাহিম আবার বলে, নিজের মনের কথা ব্যক্ত করতে পারেন। আমি মনোযোগী শ্রোতা হওয়ার জন্য চেষ্টা করব। আপনার ইচ্ছা, আমাকে কেমন লেগেছে সব বলুন। সানজিদা নিজের 2টি হাত ধরে মুচড় দিতে থাকে। তার সত্যি কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবে ঠিক বুঝতে পারছে না। সানজিদার মুখটা মলিন করে দাঁড়িয়ে থাকে। মাহিম বলে, আপনার কোনো ইচ্ছা থাকলে বলতে পারেন। এখন না বলতে পারলে কিন্তু আর কখনোই বলার মতো এত সুন্দর সুযোগ পাবেন না। মনের মধ্যে যে কথাটা ঘুরতেছে সেটা বলে ফেলুন। সানজিদা খুবই অবাক হল। এই লোকটা কি মন পড়তে পারে নাকি? কি করে বুঝল তার মনে কোনো কথা ঘুরছে? মাহিম সানজিদার দিকে তাকিয়ে আবার বলে, কি হলো? অবাক হওয়ার কি আছে? বলুন শুনি, কি বলতে ইচ্ছে করছে। কি ইচ্ছা আপনার? আ স লে হু বলুন। আমার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করব। সানজিদার কথা শুনে মাহিম হো হো করে হেসে দেয়। মাহিমকে এভাবে হাসতে দেখে সানজিদা বোকা বনে চলে যায়। সে অবাক হয়ে মাহিমের দিকে তাকিয়ে থেকে বলে, আমি হাসার মতো কি বললাম?
আমি কি কোনো জোকস বলেছি যে এভাবে হাসছেন? মাহিম অনেক কষ্টে নিজের হাসিটা থামিয়ে বলে, আপনি কি এখন অন্যের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন? তা কবে আপনার নিজের দুটি ঠ্যাং হবে শুনি? কথাগুলো বলে মাহিম আবার হাসতে শুরু করে। সানজিদার রাগ লাগছিল মাহিমের হাসি দেখে। সে দাঁড়িয়ে থেকে নিজের রাগে নাক ফোলাতে থাকে। সানজিদার ফেস দেখে মাহিমের আরও হাসি পাচ্ছিল। কিন্তু মাহিম নিজের হাসি চেপে রেখে বলল, চলুন নিচে যাই। এর বেশি সময় নিলে সবাই ভাববে আমরা অলরেডি একে অপরের সাথে প্রেম শুরু করে দিয়েছি। মাহিম কথা শেষ করে 1 মিনিটও না দাঁড়িয়ে হাসতে হাসতে নিচে নেমে আসল। সানজিদার খুবই খারাপ লাগছিল। অসহ্য একটা লোক। এই লোকটা নির্লজ্জের মতো 32টা দাঁত বের করে হাসছিল। হাসার মতো কি কিছু বলেছিল সে? সানজিদা ছাদেই দাঁড়িয়ে থাকে। তার ভালো লাগছিল না নিচে যেতে। মাহিম নিচে এসে দেখে তার মা সানজিদার বাবা মায়ের সাথে আড্ডা জমিয়ে দিয়েছে। মাহিমকে দেখে আব্দুল সাত্তার সাহেব বললেন, এত তাড়াতাড়ি চলে এলে যে? আর কিছুক্ষণ দুজনে গল্প করতা। মাহিম মাথা নিচু করে সোফায় বসতে বসতে বলল, সমস্যা নাই আঙ্কেল, কথা বলেছি। সানজিদা কোথায়? ছাদে আছে। ওহহ, এখন তোমার অভিমত কি? কি সিদ্ধান্ত নিয়েছ? মাহিম মুখ তুলে তার মাকে দেখে নিয়ে বলল, বাসার বড়রা আছে, তারা যা সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। মাহিমের কথা শুনে সানজিদার বাড়ির লোকজন ভরসা পেল। যদিও আব্দুল সাত্তার সাহেব জানতেন মেয়ে তাদের পছন্দ হবেই। লক্ষ্মী, রূপবতী মেয়ে, চেহারায় একরকম মায়া জড়ানো আছে। এই মেয়েকে এখন পর্যন্ত কেউ অপছন্দ করেনি। আব্দুল সাত্তার সাহেবের খুবই ভালো লাগছিল। অবশেষে এত ভালো একটা ছেলে পাওয়া গেল নিজের মেয়ের জন্য। ছেলে দেখতে যেমন সুন্দর, আচার ব্যবহারও মুগ্ধ হওয়ার মতো। মাহিমের মা মরিয়ম বেগম বললেন, আপনার মেয়ে মাশাল্লাহ পরীর মতো, শান্তশিষ্ট, ভদ্র। আমি আমার ছেলের জন্য যেমনটা চাই আপনার মেয়ে ঠিক তেমন। মেয়ে আমাদের সবার পছন্দ হয়েছে। আমার মনে হয় আমার ছেলের এই বিয়েতে কোনো আপত্তি নেই। এখন আপনারা অনুমতি দিল আমি একটা কথা বলতে চাই। রেহেনা বেগম সবার জন্য খাবার দাবারের আয়োজন করে আসলেন। আব্দুল সাত্তার সাহেবের পাশের সোফায় বসতে বসতে বললেন, কোনো রকম সংকোচ না করে যা বলার সরাসরি বলে ফেলুন। আপনাদের আর্জি থাকলে আমরা আজ মেয়েকে রিং পরাতে চাই। মরিয়ম বেগমের কথা শুনে রেহেনা বেগম সহ আব্দুল সাত্তার সাহেব চমকে উঠলেন। এত তাড়াতাড়ি? আব্দুল সাত্তার সাহেব একটু নড়েচড়ে বসলেন। ছেলে ভালো, পরিবারটাও মন্দ নয়। ছেলের 2 বোন, আর ছেলে একাই। পারিবারিক অবস্থাও হাই লেভেলের বলা চলে। ছেলে বড় অফিসার। এমন ছেলে হাতছাড়া করা একদম ঠিক না। চাইলেই এমন ছেলের সন্ধান পাওয়া যায় না। প্রত্যেক বাবা মা তো তাদের মেয়েকে একজন যোগ্য ছেলের হাতে তুলে দিতে চায়। কিন্তু এত তাড়াতাড়ি কেমনে কি করা সম্ভব? তার তো বড় কোনো ছেলেও নেই যে হুট করে এখন সব আয়োজন করে ফেলবে। আব্দুল সাত্তার সাহেব চিন্তায় পড়লেন। মরিয়ম বেগম বিষয়টা কিছুটা বুঝতে পেরে বললেন, আমরা সাথে করে রিং নিয়ে এসেছি। তেমন কোনো আয়োজন হবে না। কথা পাকাপাকি, তাই জাস্ট আমরা মেয়েকে রিং পরাব। আপনার একমাত্র মেয়ে। আপনারা নিশ্চয় মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন। বড় করে জমজমাট আয়োজন করে মেয়ের বিয়ে দিবেন। সময় মতো সব করা হবে। আমারও একটাই ছেলে। বিয়ের আয়োজনে কোনো কমতি রাখব না আমরাও। মরিয়ম বেগমের কথা শুনে আব্দুল সাত্তার এবং রেহেনা বেগম একটা বড় নিঃশ্বাস নিলেন। একটু আশ্বাস পেলেন। বুকের উপর থেকে যেন ভারী একটা পাথর নামল। আব্দুল সাত্তার সাহেব বললেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা। এতদিন মেয়ে আমাদের ছিল, এখন থেকে মেয়ে আপনাদের।
তাই মেয়ের ভালোমন্দ সব দিক দেখার দায়িত্ব এখন থেকে আপনাদের উপর দিলাম। আব্দুল সাত্তার সাহেব সাজিদকে বলল, যাও, তোমার বোনকে ছাদ থেকে নিয়ে এসো। সাজিদ ছাদের দিকে দৌড়াতে শুরু করল। সাজিদ ছাদে গিয়ে দেখে সানজিদা একপাশে নীরবে দাঁড়িয়ে আছে। সাজিদ সানজিদার কাছে গিয়ে বলল, আপু চল, নিচে তোর জন্য সবাই অপেক্ষা করছে। এখন আবার অপেক্ষা করছে কেন? আমাকে তো দেখেছে। আমি আর যেতে পারবো না। টাকা পয়সা দিতে চাইলে তুই গিয়ে বল আমার টাকা লাগবে না। আমি ভিক্ষুক না, টাকা দিবে না। ওরা অপেক্ষা করছে রিং পরানোর জন্য। তোর বিয়ে ঠিক হয়ে গেছে। বলেছিলাম না এবার তোর বিয়েটা হবেই। সাজিদের কথা শুনে সানজিদার মাথায় আকাশ থেকে বাজ পড়ল। সানজিদা আমতা আমতা করে বলল, বিয়ে ঠিক হয়ে গেছে মানে? কই, আমাকে তো কেউ কিছু বলল না। একবার জিজ্ঞেসও করল না এ বিয়েতে আমার মতো আছে কিনা। তাহলে এমন হুটহাট বিয়ে কি করে ঠিক করা যায়? আমি এত কিছু জানি না। তুই চল। সাজিদ সানজিদার হাত ধরে টেনে নিচে নিয়ে আসে। বড়রা নানা রকম কথাবার্তা বলছিল। মাহিম চুপচাপ বসে সবার কথা শুনছিল। মাহিম বলল, আঙ্কেল, এই বিয়ে নিয়ে আমার কিছু বলার ছিল। মাহিমের কথা শুনে সবাই মাহিমের দিকে তাকায়। রেহেনা বেগম বললেন, তুমি কি বলতে চাও বাবা? বলো। তোমার বিয়ে, তোমার মতামত তো অবশ্যই আগে নেওয়া উচিত। আন্টি সানজিদা আসুক, উনার সামনে বললেই ভালো হয়। আচ্ছা, তুমি বসো, আমি দেখছি সানজিদা কোথায়। রেহেনা বেগম সোফা থেকে উঠতেই দেখলেন সাজিদ সানজিদাকে টেনে নিয়ে আসছে। রেহেনা বেগম মেয়ের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, এই তো চলে এসেছে। রেহেনা বেগম এগিয়ে গিয়ে মেয়েকে ধরে নিয়ে আসলেন। মরিয়ম বেগম বললেন, আসো মা, তুমি আমার পাশে বসো। সানজিদা বাধ্য মেয়ের মতো গিয়ে মরিয়ম বেগমের পাশে বসলেন। আব্দুল সাত্তার সাহেব বললেন, মাহিম বাবা, তুমি কি বলতে চাইছিলে বলো। মাহিম সানজিদার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলল, আসলে আঙ্কেল, আমি চাইছিলাম আমার বউ ম্যাক্সিমাম গ্রাজুয়েট কমপ্লিট থাকবে। মাহিমের কথা শুনে আব্দুল সাত্তার সাহেবের বুকে ব্যথা শুরু হয়ে যায়। আবার বুঝি বিয়েটা ভেঙে গেল। আব্দুল সাত্তার সাহেব বুঝতে পারছিলেন তার প্রেশার গ্রোইং আপ করছে। তিনি বুকে হাত দিয়ে চেপে ধরে বললেন, ওহো, তাহলে আমার মেয়েকে তোমার পছন্দ হয়নি? এই বিয়েটা তুমি করতে পারবে না, এটাই তো বলতে চাইছো? জি না আঙ্কেল, বিয়েতে আমার কোনো আপত্তি নেই। শুধু বলতে চাইছি বিয়ে সম্পূর্ণ ঠিকঠাক থাকবে। সানজিদার গ্রাজুয়েশন কমপ্লিট হলে ধুমধাম করে বিয়েটা হবে। সানজিদা অনেকটা অবাক হল। তার ইচ্ছা পূরণের দায়িত্বটা তাহলে এই লোকটা নিতে চায়? লোকটাকে যেমন মনে করেছিল লোকটা সেরকম নয়। অদ্ভুত রকমের মানুষ। সানজিদা চোখ তুলে মাহিমের দিকে তাকাল। না, লোকটার মনটা যে শুধু সুন্দর তা নয়, দেখতেও অনেক সুন্দর। প্রত্যেকটা মেয়ে তো এমন একজন জীবন সঙ্গীই খোঁজে। মাহিমের কথা শুনে আব্দুল সাত্তার সাহেব বললেন, বিয়ের পরেও তো গ্রাজুয়েশন করা যায় বাবা। জি, করা যায়, কিন্তু তখন লোকে বলবে শ্বশুর বাড়ি গিয়ে গ্রাজুয়েশন করেছে। তাছাড়া আমি একজন জেনারেল অফিসার, আমার বউয়ের গ্রাজুয়েশন থাকবে না, এটা তো হতে পারে না। আমার মনে হয় আপনাদের কোনো আপত্তি থাকার কথা নয় এখানে। আব্দুল সাত্তার সাহেব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, তোমার কাছে যেটা ভালো মনে হয় তাই করো, আমার কোনো আপত্তি নেই। মাহিমের কথায় মাহিমের মা বলল, আমার আপত্তি আছে। আমি আমার বৌমাকে আমার বাসায় নিয়ে যেতে চাই। গ্রাজুয়েশন করুক আর যা ইচ্ছা করুক, আমার বাসায় গিয়ে করবে। মাহিম তার মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, প্লিজ আম্মু, এবার তুমি শুরু করো না তো। সানজিদার পড়াশোনা শেষ হতে আর 1 বছর বাকি।
দেখতে দেখতেই একটা বছর চলে যাবে। তুমি বরং ধীরে ধীরে আয়োজন করতে শুরু করো। বড় করে আয়োজনের প্ল্যানিং করলে 1 বছর এমনিতেই চলে যাবে। আমি এত কথা বুঝি না। এতদিন পর আমার একটা মেয়েকে মনে ধরেছে। এখন আর কিছুতেই লেট করতে চাই না। তোর বয়স তো আর কম হচ্ছে না। বুড়ো হয়ে যাচ্ছিস। এই বয়সে ছেলেরা এক বাচ্চার বাবা হয়ে যায়। আর আমি তোকে বিয়েই করাতে পারলাম না। না না, আমি আর কিছুতেই তোর কথা শুনতে চাই না। মাহিম তার মায়ের হাত চেপে ধরে বলে, আম্মু প্লিজ, 1 বছরে তো আর তেমন কিছু ক্ষতি হবে না। আমি তো বলিনি যে বিয়ে করব না। বলেছি তোমার পছন্দের মেয়েকেই করব। শুধু একটু টাইম চেয়েছি। মরিয়ম বেগম মুখ ভার করে বসলেন। মাহিম বিষয়টা বুঝতে পেরে বলল, আমি তো তোমার সব কথা শুনি। তুমি আমার এই একটা আবদার রাখবে না? প্লিজ, এটাই লাস্ট। মরিয়ম বেগম নীরব শ্রোতা হলেন। কেন জানি ছেলের এই ইচ্ছাটা তিনি মেনে নিতে পারছেন না। কেন জানি মনটা অন্য কিছু বলছে। কিন্তু ছেলের উপরে গিয়ে কথাও বলতে পারছেন না। অনেকদিন ধরে ছেলের জন্য মেয়ে দেখতেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো মেয়েকেই মাহিমের পছন্দ হয়নি। এই প্রথম সে বলল মেয়ে পছন্দ হয়েছে। মরিয়ম বেগম চুপ করে রইলেন। আব্দুল সাত্তার সাহেবও চিন্তায় পড়লেন। তিনি সুষ্ঠুভাবে মেয়ের বিয়ের কাজ শেষ করতে চেয়েছিলেন। শুভ কাজে দেরি করলে কাজটা অশুভ হয়ে যায় অনেক সময়। আব্দুল সাত্তার সাহেব যেন নিস্তেজ হয়ে গেছেন। সানজিদা মাথা নিচু করে বসে আছে। বিয়েটা করতে তার কোনো আপত্তি নাই। এমনিতেও তো তার কোনো পছন্দ নেই। তবে গ্র্যাজুয়েশন করে বিয়েটা হলে অনেকটাই ভালো হয়। স্পেশালি তার স্বপ্নটা পূরণ হয়। কিন্তু মাহিমের প্রস্তাবে মনে হয় কেউ তেমন খুশি হয়নি। রুমটা কেন জানি নীরব হয়ে গেছে। কারো মুখেই কোনো কথা নেই। মাহিম বলল, আম্মু, মন খারাপ করছো কেন? বললাম তো তোমরা আয়োজন করো। মরিয়ম বেগমের কিছু বলতে ইচ্ছে করছে না। তিনি নিজের হাত থেকে একজোড়া চুড়ি বের করে সানজিদার হাতে পরিয়ে দিলেন। সানজিদার কপালে চুমু খেলেন। এই মেয়েটাকে অসম্ভব রকমের ভালো লেগেছে মরিয়ম বেগমের। এই মেয়েকে ছেলে পছন্দ না করলেও তিনি এখানেই ছেলের বিয়ে ঠিক করতেন। সানজিদা পুতুলের মতো বসে আছে। একবারও মাথা উপরে তুলছে না সে। মরিয়ম বেগম ছেলের হাতে রিংটা দিয়ে বললেন, এই রিংটা পরিয়ে দে বৌমাকে। 7টা পাথরের একটা ডায়মন্ড রিং। খুবই সুন্দর রিংটা। মাহিম রিংটা হাতে নিয়ে সানজিদার কাছে এগিয়ে গেল। একটু আগে সে সানজিদার সাথে কথা বলেছে। তখন কত সহজ লাগছিল। 2 মিনিটের পরিচয় একটু ফানও করেছিল। কিন্তু এখন কেমন যেন লাগছে তার। বুকের ভেতরে ধুকপুক করছে। হার্টবিট দ্রুত চলছে। সানজিদা দাঁড়িয়ে থেকে এক হাত দিয়ে আরেক হাত কচলাচ্ছে। মুখটা নিচের দিকে। মাহিম সানজিদার সামনে দাঁড়ালে সানজিদা মুখ তুলে মাহিমকে দেখে। মাহিম নিজের বাম হাতটা সানজিদার দিকে এগিয়ে দিল। সানজিদা বাধ্য হয়েই নিজের হাত এগিয়ে দেয়। সবাই দুজনকে দেখছে। মাহিম সানজিদার বাম হাতে রিংটা পরিয়ে দেয়। সানজিদা বারবার রিংটা দেখছে। আজকের পর থেকে তাকে আর কারো সামনে সেজে উপস্থিত হতে হবে না। আজকের পর থেকে সে সম্পূর্ণ অন্য কারোর। সানজিদার খুবই কান্না করতে ইচ্ছে করছে। জীবনটা এমন কেন? এত বছর ধরে নিজের বাবা মা লালন পালন করে বড় করল, আর বড় হওয়ার সাথে সাথে তার অন্য একজনের বাড়িতে নিজের ঠিকানা স্থাপন করতে হয়। রিংটার দিকে তাকিয়ে সানজিদার চোখ দিয়ে টপটপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সেই পানিটা কারো নজরে না পড়লেও মাহিমের নজর এড়ায়নি। মাহিমের খুবই খারাপ লাগল বিষয়টা। সে নিজে নিজে অনুশোচনা করতে লাগল। সে কি কারো মনে বেশি আঘাত দিয়ে ফেলেছে? তার কি উচিত ছিল সানজিদার স্বপ্ন পূরণের জন্য বিয়েটা ভেঙে দেওয়ার?
আচ্ছা, বিয়েটা ভেঙে দিলেও কি এমন হতো যে তার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত বিয়ে নিয়ে আর কোনো কথা হতো না? নাকি অন্য কারো সাথে আবার বিয়ের কথা হতো? মাহিমের খুবই খারাপ লাগছিল। মাহিম বারবার সানজিদার দিকে তাকাচ্ছিল। সানজিদা মাথা নিচু করেই আছে। নিজের বাসায় এসেও মাহিমের কিছু ভালো লাগছিল না। বারবার সানজিদার কথা মনে পড়ছিল। সানজিদাকে খুবই মিস করছিল সে। এর আগে কোনো মেয়ের প্রতি এমন ফিলিংস আসেনি মাহিমের। মাহিমের শুধু যে খারাপ লাগছিল তা নয়, রীতিমতো সে চটপট করছিল। মাহিম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এমন সময় মাহিমের ছোট বোন তন্নি মাহিমের পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাইয়া, তোর কি হয়েছে বলতো? মাহিম প্রায় চমকে উঠে তন্নির কথায়। মাহিম পেছনে ফিরে তন্নিকে দেখে বলে, কেন? আমার কিছু হয়নি তো। তাহলে ভাবিদের বাসা থেকে আসার পর থেকে তোকে কেমন অস্থির লাগছে কেন? বল, কি হয়েছে? তেমন কিছু না। মাহিম ব্যালকনির রেলিং ধরে বাহিরের দিকে তাকায়। তন্নি বলে, ভাবির সাথে কথা বলবি? মাহিম অবাক হয়ে তন্নির দিকে তাকিয়ে থাকে। তন্নি বলে, ফোনে কথা বলতে পারিস? ভালো লাগবে। আমি বুঝতে পেরেছি তুই ভাবিকে নিয়েই টেনশন করছিস। তন্নি একটা ছোট্ট কাগজে সানজিদার ফোন নাম্বারটা লিখে মাহিমের হাতে ধরিয়ে দেয়। মাহিম কাগজটা হাতে নিয়ে অবাক হয়ে কাগজটার দিকে চেয়ে থাকে। তন্নি বলে, কি, এবার মন শান্ত হবে তো? তুই সানজিদার নাম্বার কোথায় পেলি? আসার সময় নিয়ে এসেছি। আমি জানতাম তোর এটা কাজে লাগবে। তুই আসলেই একটা গর্দব। তোদের আলাদা কথা বলতে দিল আর তুই 2 মিনিট কথা বলেই চলে আসলি। নাম্বারটাও নিতে পারলি না। মাহিম তন্নির কথায় অবাক হচ্ছিল। তার এই ছোট বোনটি তার থেকে কম হলেও 12-13 বছরের ছোট। অথচ কথাগুলো শুনে মনে হচ্ছে তার থেকে অনেক দিনের বড়। মাহিম ব্যালকনিতে থাকা চেয়ারে বসতে বসতে বলল, তোর দেখি বিয়ের বয়স হয়ে গেছে। আমি এখন মনে হয় বেশি বিজি হয়ে গেছি। কোনো দিকের খেয়াল ঠিকমতো রাখতে পারছি না। চিন্তা করিস না, আমারটা হয়ে গেলে তোরটাও কমপ্লিট করে ফেলব। মাহিমের কথা শুনে তন্নি কোমরে 2 হাত ধরে বলে, ভাইয়া, উপকারীর যে ঘাড়ে লাথি, এটা আজ প্রমাণ পেলাম। তোর সাথে কথা বলবো না আর। তন্নি নাক ফলিয়ে মাহিমের রুম থেকে বের হয়ে যায়। মাহিম একা একাই হাসতে থাকে। সত্যি তার সানজিদার কাছ থেকে ফোন নাম্বার নেওয়ার দরকার ছিল, কিন্তু এই জিনিসটা তখন মাথায় আসেনি। মাহিম নিজের ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে সানজিদার নাম্বারটা ডায়াল করে। কিন্তু কি বলবে কল করে? এখন কল করলে সানজিদা আবার কিছু মনে করবে না তো? কিছু এলোমেলো কথা এসে চুল এলোমেলো করে দেয় মাহিমের। মাহিম কয়েকবার কল দিতে গিয়েও দেয় না, আবার না করেও থাকতে পারছে না। কেন জানি মন বলছে একবার কল করে সানজিদার সাথে কথা বলতে। এ কেমন বাঁধন! কয়েক মিনিটের পরিচয় মনে দাগ কেটে গেল। বলা যায় মেয়েটার মাঝে অসম্ভব একটা মায়া আছে, যা সহজে এড়ানো সম্ভব নয়। এবার মাহিম সাহস করে সানজিদাকে কল করেই ফেলে। রিং বেজেই যাচ্ছে কিন্তু রিসিভ করছে না। মাহিম সানজিদাকে 7-8 বার কল করে, কিন্তু নো রেসপন্স। এবার মাহিমের খুবই অস্বস্তি হচ্ছিল। ফোন রিসিভ না করার কারণ কি? মাহিম নিজের রুমে এসে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ পর আবার কল করে। এবার একবার রিং হতেই কলটা রিসিভ করে। সানজিদা ফোনটা রিসিভ করে বলে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ কল রিসিভ করেননি কেন? আপনি কে বলছেন? আমি মাহিম। সানজিদা বিছানায় শুয়েছিল। মাহিম নামটা শোনার সাথে সাথেই লাফ দিয়ে উঠে বসে। সানজিদা কান থেকে মোবাইলটা নিয়ে নাম্বারটা দেখে বলে, আপনি? হুম, আমি। তা আপনি এতক্ষণ কলটা রিসিভ করেননি কেন? ঘুমিয়েছিলাম। অহোহো, সরি ডিস্টার্ব করার জন্য।
ইটস ওকে। সানজিদা এবং মাহিম দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। নীরবতা ভেঙ্গে সানজিদা বলে, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আমি তো দেইনি। মন থেকে কিছু চাইলেই পাওয়া যায়, সেটা যত কঠিনই হোক না কেন। আমার খুবই প্রয়োজন ছিল আপনার নাম্বারটা, তাই খুব সহজে পেয়েই গেলাম। মাহিমের কথা শুনে সানজিদা চুপ করে থাকে। মাহিম বলে, একটা কথা বলবেন? কি কথা? আপনি কি এই বিয়েটাতে খুশি? মাহিমের কথায় সানজিদা চুপ করে থাকে। মাহিম আবার বলে, আমাকে বলতে পারেন। আমাকে বিয়ে করতে যদি আপনার একটুকু আপত্তি থাকে তাহলে এই বিয়েটা হবে না। আপনাকে চিন্তা করতে হবে না, আমি নিজেই বিয়েটা ভেঙে দিব। কেউ আপনাকে দোষ দিতে পারবে না। সানজিদা নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আপনার সাথে বিয়েটা ভেঙে গেলেও কারো না কারো সাথে আমার বিয়েটা হবে। আর আমার এমনিতেও নিজের কাউকে পছন্দ নেই, তাই আব্বু আম্মু যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, সেটা যার সাথেই হোক। তার মানে আমার সাথে বিয়েটা হলেও আপনার কোনো আপত্তি থাকার কথা নয়। সানজিদা আবার চুপ মেরে যায়। মাহিম বলে, আমাকে তো আপনার একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল। মাহিমের কথায় সানজিদা অবাক হয়ে বলে, কেন? এই যে আপনার ঠ্যাংনাই শোনার পরও আমি আপনাকে বিয়ে করছি, এতে কি আমি একটা ধন্যবাদ পাই না? ঠ্যাং না থাকলে কিন্তু কেউ বিয়ে করতে চায় না, কিন্তু আমি সব জেনেও আপনাকে বিয়ে করতে রাজি। সানজিদা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। লোকটা কত বড় অসভ্য, বিশ্রীভাবে কথাগুলো উচ্চারণ করছে। সানজিদা বলল, ঠ্যাং? হু, পা আর কি? আমি পাকে ঠ্যাং বলেছি। আসলে হাঁটার জন্য পা প্রয়োজন, কিন্তু দাঁড়ানোর জন্য ঠ্যাং লাগে। মাহিম শব্দ করেই হাসতে শুরু করে। সানজিদারও হাসি পেল। সে হালকা একটু শব্দে হাসল। মাহিম সানজিদার হাসিটা শুনতে লাগল। ভয়ঙ্কর মিষ্টি সেই মায়াবীর হাসির শব্দ। মেয়েদের হাসির শব্দ এত মিষ্টি হয়, যেন ঝর্ণার ভয়ঙ্কর কলধ্বনি, যা শুনতে যতটা আকর্ষণ করে দেখলে যেন পাগল করে দেয়। মাহিমকে চুপ থাকতে দেখে সানজিদা বলল, কথা বলছেন না যে? এনি প্রবলেম? তোমার হাসি শুনছিলাম, কি মধুর সেই শব্দটা, নেশার মতো। সানজিদা লজ্জা পেয়ে চুপ করে যায়। মাহিমও চুপ করে থাকে। হঠাৎ সে সানজিদাকে তুমি করে বলছে। কিছুক্ষণ চুপ থাকার পর মাহিম বলে, আম সরি। সরি কেন? তুমি বলে ফেললাম। আপনি তো আমার থেকে বড়, তুমি করেই বলেন। আমার সমস্যা নেই। থ্যাঙ্কস। আমি বেশিক্ষণ আপনি বলতে পারি না, বদভ্যাস। একটা কথা বলি? হু, বলুন। তোমার হাসিটা সত্যি খুব মিষ্টি। তাহলে হাসো না কেন? কে বলল আমি হাসি না? আমি হাসতে দেখিনি তাই বললাম। আপনি কতক্ষণ ছিলেন? আর সব পরিস্থিতিতে তো হাসা যায় না, তাই নয় কি? হু, তা ঠিক। সানজিদা আর মাহিম একে অপরের কথার মাঝে এতটাই ডুবে আছে যে কখন যে রাত 10টা বেজে যায় কেউ বলতে পারে না। মাহিম বিছানায় উপর হয়ে শোয়ে সানজিদার সাথে কথা বলছিল। এমন সময় তন্নি রুমে ঢুকে। সেটা মাহিম বুঝতেই পারে না। সে সানজিদার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেছে। তন্নি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলে, ভাইয়া এই জগতে ফিরে আসার একটু টাইম হবে? তন্নির কথায় মাহিম লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে কান থেকে ফোনটা নামিয়ে বলে, কি হয়েছে? আমরা সবাই অনেকক্ষণ ধরে ডাইনিংয়ে বসে আছি, বাট তোর কোনো খোঁজ খবর নেই। এত তাড়াতাড়ি আজ ডাইনিং? এত তাড়াতাড়ি কোথায়? ঘড়ি দেখ। মাহিম মোবাইলটা নিয়ে দেখে রাত 10:45 বাজে। তাদের বাসায় সবসময় ঠিক 10টায় সবাই রাতের খাবার শেষ করে ফেলে। এই প্রথম এত লেট হলো।
মাহিম হুড়মুড় করে বিছানা থেকে নামতে নামতে বলে, এত লেট? আমি বুঝতেই পারিনি। আমি মনে করলাম 7-8টা হয়তো বাজবে। তুই কি আর এই জগতে আছিস? তোর মন তো এখন পুরান ঢাকা আছে, তাই টাইমটা বুঝতে পারছিস না। তুই আজাইরা কথা বলিস বেশি। সত্যি কথা বললে আজাইরা হয় এটা জানা ছিল। তোর কথায় আমি কিছু মনে করিনি। এবার চল, আব্বু আম্মু টেবিলে বসে আছে। তুই যা, আমি আসছি। তন্নি চলে যেতে গিয়েও দরজা থেকে ফিরে এসে বলে, ভাইয়া, তোকে কিন্তু রোগে ধরেছে। মানে? কিসের রোগ? ভুলে যাওয়ার রোগ। ভাবিকে পেয়ে সব ভুলে যাচ্ছিস। সাবধানে থাকিস। এর আরেক নাম হলো প্রেম রোগ। যাবি এখান থেকে না একটা দিব? যাচ্ছি। তন্নি মাহিমের রুম থেকে বের হয়ে গেলে মাহিম আবার মোবাইলটা কানের কাছে নিয়ে বলে, সরি কেন? তোমাকে এতক্ষণ ওয়েট করানোর জন্য। আসলে তন্নি আসছিল। শুনেছি। আপনার বোন বুঝি আপনাকে খুব জ্বালায়? মাহিম হেসে বলে, এখন তো আরো বেশি জ্বালাবে। কেন? এখন বেশি জ্বালাবে কেন? তোমার জন্য। মাহিমের কথায় সানজিদা অবাক হয়ে বলে, আমার জন্য? এখন আমি যা করব সবকিছুতে তোমাকে জড়িয়ে আমাকে ইচ্ছেমতো প্যারা দিবে। যা হোক, এখন ফোনটা রাখতে হবে। কিছু মনে করো না। আমাদের বাসায় একটা নিয়ম আছে, রাত 10টায় সবাই ডাইনিংয়ে থাকবে। কিন্তু আজ আমি লেট করে ফেললাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে। পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। তুমি ডিনার করবে না? করব। তাহলে এখন যাও। করে আসো। বাই। বাই। মাহিমের ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ সানজিদার সাথে কথা বলতে, কিন্তু এখন সম্ভব হবে না। মা বাবা ডাইনিং টেবিলে বসে আছে। অলরেডি 45 মিনিট লেট করেছে। মাহিম ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে আসে ডাইনিং রুমে। খাবার সামনে নিয়ে মা বাবা এবং তন্নি বসে আছে। মাহিম খুবই লজ্জিত এভাবে সবাইকে ওয়েট করানোর জন্য। মাহিম একটা চেয়ার টেনে বসে। সে মাথা তুলে তাকাতে পারছে না। মাহিম ফিসফিসের থেকে হালকা জোরে বলে, আই অ্যাম সরি। বুঝতে পারিনি আমার এতটা লেট হয়ে গেছে। মাহিমের বাবা মা দুজনেই মিটমিট করে হাসছিল। তন্নি বলে, সরি বললে হবে? তুই তো সেই আনন্দে প্রেম করছিলি। এদিকে আমাদের খিদেও পেট জ্বলে যাচ্ছিল। তন্নির কথা শুনে মাহিম মুখ উঁচু করে দেখে তার মা বাবা মিটমিট করে হাসছে। মাহিম খুব লজ্জা পেল। মা বাবার সামনে কেউ এসব কথা বলে? কে জানে কি মনে করল তারা। তন্নিটাও না। কোনো সময় কোনো কথা বলতে হবে এখনো জানল না। মাহিম তন্নির দিকে চোখ লাল করে তাকালে তন্নি বলে, চোখ লাল করে লাভ নাই। তুমি বসে বসে প্রেম করবা আর আমরা না খেয়ে বসে থাকব তা হবে না। তোমাকে রেখেই খেয়ে ফেলব। আজ প্রথম বলে ওয়েট করেছি। তন্নির কথা শুনে মাহিম তন্নির চুল ধরে টান দিয়ে বলে, বড্ড বেশি কথা বলিস তুই। তন্নি নিজের চুল ছাড়াতে মাহিমের হাতে ধরে বলে, আম্মু, দেখো তোমার ছেলে আমার চুল ছিঁড়ে ফেলছে। মরিয়ম বেগম হাসতে হাসতে বললেন, তোরা এখনো বড় হলি না। সব সময় এসব কি করিস বলতো? এবার চুপচাপ খাবি, না হলে দুজনের খাওয়া আজ বন্ধ। মায়ের কথা শুনে দুজনেই শান্ত হয়ে যায়। তন্নি আস্তে করে বলে, তোমার ছেলের খাওয়া বন্ধ হলেও কিছু হবে না। সে না খেয়ে থাকতে পারবে। আমি আর এক মুহূর্ত না খেয়ে থাকতে পারবো না। তুই চুপ করবি? না হলে কিন্তু এখন মার দিব। মাহিমের বাবা তারেক আহমেদ বললেন, চুপচাপ খাওয়া শুরু করো। অনেক রাত হয়েছে। মাহিম তার বাবাকে যতটা ভালোবাসে ঠিক ততটা ভয় পায়।
মাহিম চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করে। তারেক আহমেদ বললেন, বিয়ের ডেট এত দূরে রেখেছ কেন? বিয়ের পরে কি পড়াশোনা করতে পারত না? তারেক আহমদের কথা শুনে মাহিম চুপ করে থাকে। তারেক আহমদ খেতে খেতে আবার বলেন, তোমার বিয়ে, তুমি যেমন সিদ্ধান্ত নিবেন তেমনই হবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমার মনে হয় তাড়াতাড়ি হলেই ভালো হতো। এত লেট করার কোনো কারণ খুঁজে পেলাম না। আব্বু, তোমার ছেলে একটু বেশি বুঝে। কোথায় ভেবেছিলাম একটা বিয়ে হবে আর আমি খুবই মজা করব, মার্কেট করব, আনন্দ করব, বাড়িটা সুন্দর করে সাজানো হবে, অনেক আত্মীয় স্বজন আসবে, ভালো মন্দ নানা রকম খাবারের আয়োজন করা হবে, বাড়িতে নতুন অতিথি আসবে, আর আমি তাকে খুব খুব জ্বালাবো। তোমার ছেলের জন্য আমার সব প্ল্যান ব্যস্তে গেল। মরিয়ম বেগম মাহিমের পাশের চেয়ারটায় বসতে বসতে বললেন, আমি বলি কি, বিয়েটা হয়ে যাওয়াই ভালো। কেন জানি আমার মন বলছে বিয়েটা দেরিতে হলে কোনো অঘটন ঘটবে। আমার বাসায় আসলেও সে নিজের বাসার মতো সব সুযোগ পাবে। আমি তো আর না করব না পড়াশোনা করার জন্য। তার যত খুশি ততটুকু পড়াশোনা করুক। মেয়েটা আসলে আমিও একটু শান্তি পাই। তোর কেয়ারও করতে পারবে। আমি সব দিকের খেয়াল এখন আর রাখতে পারি না। আম্মু, কয়েকটা দিনের ব্যাপার। চোখ বন্ধ করে খুলে দেখবার সময় শেষ। তাছাড়া বিয়ের আগে পড়াশোনা আর পরের পড়াশোনা পার্থক্য আছে। অ্যাটলিস্ট আমার ফ্রেন্ড সাইকেল, কলিগরা বলবে বউ গ্র্যাজুয়েট। মরিয়ম বেগম বিরক্তি প্রকাশ করলেন। ছেলেটা আসলেই অবুঝ। তার এইটুকু তো বোঝা উচিত। তার যথেষ্ট বয়স হয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করা উচিত। নিজের জন্য না হলেও মা বাবার জন্য ঘরে একটা বউ আনা দরকার। তার সমবয়সী ছেলেরা এক বাচ্চার বাপ হয়ে গেছে। তিনি অভিমানী কণ্ঠে বললেন, তোর যা মন চায় কর। আমি আর তোকে কিছু বলবো না। খাবার টেবিলে মাহিম আর একটা কথাও বলেনি। চুপচাপ খেয়ে নিজের রুমে চলে আসে। সবার কথার চেয়ে সানজিদার ইচ্ছার মূল্য অনেক বেশি তার কাছে। বিয়েটা কয়দিন পরে হলেও সমস্যা হবে না মাহিমের। সানজিদা খাবারের পর রুমে এসে ফ্রেশ হয়ে শোয়ে মোবাইলটা হাতে নিয়ে টিপাটিপি করতে থাকে। কেন জানি তার মনে হচ্ছে মাহিম তাকে কল করবে। ছেলেটা খুব সুন্দর করে কথা বলে। কথাগুলো শুনলে খুবই ভালো লাগে সানজিদার। এর আগে কারো সাথে কথা বলার এত আগ্রহ হয়নি সানজিদার। মাহিমের সাথে কথা বললে কেন জানি খুবই তৃপ্তি পায় সে। কথায় কেমন একটা মায়া আছে। ইচ্ছে হয় সেই মায়ে কিছুক্ষণ ডুবে থাকতে। সানজিদার খুবই বিরক্ত লাগছে। সেই কখন থেকে মোবাইলটা হাতে নিয়ে বসে আছে অথচ মাহিম কল করার নামেই নিচ্ছে না। অপেক্ষা বড় কষ্টকর। সময় যেতেই চায় না। মনে হয় ঘড়ির কাঁটাও অভিমান করে থেকে থাকে। তার ইচ্ছে করে না নিজের গতিতে চলতে। মাহিম রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে 11:22 বাজে। এখনও কি সানজিদা জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে মাহিম বুঝতে পারছে না। ইচ্ছে করছে সানজিদাকে একটা কল করতে। কিন্তু যদি ঘুমিয়ে থাকে। মাহিম দুটানায় পড়ে যায়। মোবাইলটা হাতে নিয়ে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে ঘোরাতে থাকে আর চিন্তা করতে থাকে। কিন্তু কিছুতেই মনকে আটকাতে পারছে না। অবশেষে সবকিছুর অবসান করে মাহিম সানজিদাকে কল করে। কলটা মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠার সাথে সাথেই সানজিদা কলটা রিসিভ করে। এত তাড়াতাড়ি কল রিসিভ করা যায় জানা ছিল না। মাহিমের মনে হলো সানজিদা মোবাইলটা হাতে নিয়েই বসেছিল তার কলের অপেক্ষায়। মাহিম মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। বাহিরে প্রচুর বাতাস। আকাশে তারা ভরপুর। একটা বড় চাঁদ আলো ছড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে গল্প করলে ভালো লাগবে। তবে দুজন পাশাপাশি বসে কফি খেতে খেতে গল্প করার মজাই ছিল অন্যরকম। মাহিম বলে, এখনো ঘুমাওনিও? না মানে
খেয়েছ? হু, আপনি খেয়েছেন? হু, খেয়েছি। একটা কথা বলবো? হু, বলুন। আমাকে কি তুমি করে বলা যায় না? কি হলো, কথা বলছো না কেন? ঘুমাবেন না? মাহিম বুঝতে পেরেছে সানজিদা তার কথা এড়ানোর জন্য এই কথা বলছে। মাহিম বলে, রাতের আকাশটা আজ ভীষণ সুন্দর, তাই না? দেখিনি। কেন? সন্ধ্যার পর আর রুমের বাহিরে যাই না। রুমে ব্যালকনি নেই? আছে। ব্যালকনিতে গিয়েও তো রাতের সৌন্দর্য উপভোগ করা যায়। নিস্তব্ধ নীরব রাতে বাহিরের পরিবেশটা ভীষণ মুগ্ধকর হয়। আজকের রাতটাও ঠিক তেমন একটা রাত। আকাশে হাজার তারার মেলা, মৃদু স্নিগ্ধ বাতাস, একটা বড় চাঁদের মায়াভরা আলো। পরিবেশটা উপভোগ্যকর। মাহিমের কথা শুনে সানজিদা দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। সত্যি রাতটা ভীষণ সুন্দর। চাঁদের আলোয় চারপাশের পরিবেশটা ভৌ ভৌ করছে। সানজিদার চুলগুলো খোলা থাকার কারণে মৃদু বাতাসে চুলগুলো উড়তে থাকে। সানজিদার ভীষণ ভালো লাগছে এই মুহূর্তটা। ইচ্ছে করছে ছাদে গিয়ে দুই হাত দুদিকে মেলে দিয়ে পাখির মতো উড়তে। কিন্তু একা একা ছাদে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। মাহিম বলে, ঘুমাবে না? হু, আচ্ছা তাহলে যাও ঘুমাও। অনেক রাত হয়েছে। বেশি রাত জাগা ভালো নয়। সানজিদার ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ সময় মাহিমের সাথে কাটাতে। কিন্তু মুখ ফুটে মনের কথাটা বলতে পারল না সে। যদিও মাহিমেরও ইচ্ছে করছিল সানজিদার সাথে কথা বলতে। কিন্তু একদিনের পরিচয় এত বেশি ক্লোজ হতে চাইলে বিষয়টা কেমন দেখায়। সময় হলে অনেক কথা হবে। এখন ভদ্রতা বজায় রাখা উচিত। মাহিম আবার বলে, ভালো থাকো। গুড নাইট। হুম, গুড নাইট। মাহিম কলটা কেটে দিল। সানজিদা আনমনে বাহিরের দিকে তাকিয়ে থেকে বলে, এতক্ষণ কথা বলেছে। আর কিছুক্ষণ কথা বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেতে? প্রতিদিন তো ঘুমায়। না হয় একটা রাত একটু জেগে থাকল। নাকি আমার সাথে কথা বলতে ভালো লাগছিল না? এসব কথা চিন্তা করতেই সানজিদার মনটা খারাপ হয়ে যায়। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকে সে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সানজিদা বলে, ওই লোকটা আমার সাথে কথা বলেনি, এতে আমার মন খারাপ হচ্ছে কেন বুঝি না। সানজিদা ব্যালকনির দরজা লাগিয়ে এসে শুয়ে পড়ে। মাহিমও শুয়ে থেকে সানজিদার কথা চিন্তা করতে থাকে। এত অল্প সময়ে কাউকে এতটা ভালো লাগতে পারে মাহিমের জানা ছিল না। চোখ বন্ধ করতেই সানজিদার ইনোসেন্ট ফেসটা ভেসে ওঠে। টানা টানা দুটি চোখ, মেকআপ ছাড়াও অপরূপ সৌন্দর্য চেহারাতে ভেসে ওঠে। মাহিম বুঝতে পারছে তার এমন কেন হচ্ছে। সে মূলত প্রেমে পড়েছে। এর আগেও একবার জীবনে প্রেম এসেছিল। এখন দ্বিতীয়বার আবার প্রেমে আসলো তার জীবনে। প্রথম প্রেমটা ছিল কষ্টকর। এখনের পরিণতি কি হয় এখনো জানে না সে। প্রেম একটা অদ্ভুত জিনিস। যখন তখন জীবনে এসে হানা দেয়। মনকে অস্থির করে তুলে। বারবার তার কথা মনে পড়ে। তার সাথে কথা বলতে ইচ্ছে করে। মাহিম বিছানায় চটপট করতে থাকে। ঘুম আজ তার সাথে আড়ি করেছে। মাহিমের রাতে একটুকুও ঘুম হয়নি। ভোরবেলা সে ফিল করল তার শরীরে ব্যথা চলে এসেছে। বিছানায় আর থাকা সম্ভব হচ্ছে না তার দ্বারা। ইচ্ছে করছে এখনই সানজিদাকে কল করতে। কিন্তু এত সকালে কারো ঘুম ভাঙানো কি ঠিক হবে? মাহিমের বিরক্তি লাগছিল। ভোরবেলা সে একটা টি শার্ট আর একটা ট্রাউজার পরে বাইরে বের হয়ে যায়। সানজিদা 8টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে তার ভাই ডাইনিং টেবিলে বসে আছে। সানজিদা এসে সাজিদের পাশের চেয়ারটায় বসে। তারপর বলে, আব্বু কোথায়? এক্সারসাইজ করতে গেছে। রেহেনা বেগম খাবার নিয়ে এসে দেখেন সানজিদাও চলে এসেছে। তিনি ব্রেকফাস্ট প্লেটে দিতে দিতে বললেন, তুই কোথাও যাচ্ছিস? হু,
ক্লাস আছে। আজ আসতে একটু লেট হবে। কেন? আজ তো 11টায় তোর ক্লাস শেষ। তাহলে বাসায় আসতে লেট হবে কেন? ঋতুকে নিয়ে একটু লেডিস শপিং পার্কে যাব। ও কি জানি কিনবে। ও আচ্ছা। সাবধানে আসিস। বেশি লেট করিস না কিন্তু। তোর আব্বু চিল্লাফাল্লা করবে যদি দেখে তোর আসতে বেশি লেট হচ্ছে। আচ্ছা। সানজিদা অল্প কিছু মুখে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মাহিম বাহির থেকে এসে সবার সাথে ব্রেকফাস্ট করতে বসে। রাতে না ঘুমানোর কারণে বেচারা মাহিমের চেহারার অবস্থা করুণ দেখাচ্ছিল। তন্নি বলে, ভাইয়া, তোর কি কিছু হয়েছে? না, হবে কি? কেন বলতো? মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। শরীরের অবস্থা খুবই খারাপ দেখাচ্ছে। কিছু হয়নি। রাতে ঘুম হয়নি ভালো, তাই এমন দেখাচ্ছে। ও আচ্ছা, তাহলে এখন গিয়ে ঘুমা। মাহিম ব্রেকফাস্ট করে রুমে এসে বিছানায় শুয়ে থেকে গড়াগড়ি করতে থাকে। তন্নি বুঝতে পারছে মাহিম সানজিদাকে মিস করতেছে। তন্নি গিয়ে মাহিমের পাশে টানটান হয়ে শুয়ে বলে, এত চটপট না করে ভাবিকে একটা কল করলেই তো পারিস। তন্নির কথা শুনে মাহিম তন্নির দিকে তাকিয়ে বলে, তুই এত অস্থির হচ্ছিস কেন? কে বলল আমি অস্থির হচ্ছি? কাউকে বলতে হবে না। তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই অস্থির হয়ে আছিস। আর সেই অস্থিরতা যে ভাবির জন্য এটা আমি খুব ভালোই বুঝতে পারছি। কল কর। কিন্তু আবার কি? যদি কিছু মনে করে? মনে করবে কি? তুই তোর হবু বউকে কল করবি। মনে করার কিছু নেই। যখন মন চায় তখন কল করবি। করব? করবি। দে তো ফোনটা আমার কাছে। আমি কল করছি। তন্নি মাহিমের হাত থেকে মোবাইলটা নিয়ে সানজিদার নাম্বারে কল করে। কল হতে হতে ফিরে আসে। কিন্তু সানজিদা কলটা রিসিভ করেনি। তন্নি মুখটা কাচুমাচু করে ফেলে। মাহিম বলে, কি হলো, রিসিভ করেনি? না। মাহিমেরও মনটা খারাপ হয়ে যায় তন্নির কথা শুনে। মাহিম বলে, এখন কি হবে? তন্নি চুপ করে থেকে হঠাৎ লাফিয়ে উঠে বলে, আইডিয়া। কি আইডিয়া? সাজিদকে কল করে জিজ্ঞেস করি ভাবি কোথায়। এখন সাজিদের নাম্বার পাবি কোথায়? আমার কাছে আছে। তোর কাছে আছে মানে? তুই কোথায় পেলি? আমি আসার দিন নিয়ে এসেছি। তন্নির কথায় মাহিম অবাকের উপর অবাক হচ্ছিল। মাহিম শুয়ে থেকে বসে বলে, এই তোর কাছে আর কার কার নাম্বার আছে বলতো? ওই বাড়ির সবার নাম্বার আছে। তন্নি সাজিদকে কল করলে সাজিদ কল রিসিভ করে। তন্নি বলে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি তন্নি, আপনার দুলাভাইয়ের ছোট বোন। ওহ আচ্ছা। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। বাসার সবাই ভালো আছে? জি, ভালোই আছে। আপনাদের বাসার সবাই ভালো আছে? জি ভালো আছে। ভাবি কোথায় বলতে পারেন? কল করেছিলাম, রিসিভ করেনি। আপু তো ভার্সিটিতে গেছে। এখন কল করলেও পাবেন না। মোবাইল সাইলেন্ট করা। ওহহ। বাসায় আসবে কখন? এমনিতে তো আজ আপুর ক্লাস 11টায় শেষ। কিন্তু আপু বলে গেছে আজ আসতে নাকি একটু লেট হবে। আপুর বান্ধবীর সাথে মার্কেটে যাবে। কোনো মার্কেট? মনে হয় লেডিস শপিং পার্কের কথা বলেছিল। আচ্ছা ঠিক আছে। এখন রাখি। পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তন্নি কলটা কেটে দিয়ে একটা বড় করে নিঃশ্বাস ফেলে। মাহিম বলে, কি বলেছে সাজিদ? ভাবি ভার্সিটিতে গেছে। আসতে লেট হবে। বান্ধবীদের সাথে মার্কেট করবে। তন্নির কথা শুনে মাহিম হতাশ হয়ে পাশের বালিশে শুয়ে বলে,
তাহলে আজ দিনে আর কথা হবে না মনে হয়। তন্নি মাহিমের দিকে তাকিয়ে দেখে মাহিম মুখটা কালো করে আছে। মাহিমকে এভাবে দেখে তন্নির খুব হাসি পাচ্ছিল। তন্নি কিছুক্ষণ চিন্তা করে বলে, একটা উপায় আছে ভাবির সাথে কথা বলার। তন্নির কথা শুনে মাহিম মাথা তুলে বলে, কি উপায়? তুই শপিং মলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাক, কথাও হবে প্লাস দেখাও চলবে।